আগ্রাসী হচ্ছে যমুনা। সিরাজগঞ্জে পানি বেড়ে তীব্র ভাঙন, অর্ধশত ঘরবাড়ি নদীতে বিলীন। 10 বছরে 700 কোটি টাকা খরচেও প্লাবন থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর। যার কাছে যা নিয়ে পারে তাই না, 100 টাকা আধা ঘন্টা পরে 120 টাকা হয়ে যায়। সরবরাহ সংকটের অজুহাতে 2 মাসে দ্বিগুণ বেড়ে পেঁয়াজের কেজিতে সেঞ্চুরি। বাজার অস্থিরতার মধ্যেই ভবিষ্যতে রফতানির গল্প কৃষি বিপণনের। বছরব্যাপী উৎপাদনের পরামর্শ। 2 ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আজকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 4 লেনের সড়ক 1 লেনে পরিণত। যানজটে নগরবাসীর ভোগান্তি, অসহায় কর্তৃপক্ষ। এবং রিপাবলিকান শিবিরের স্বস্তি, সেপ্টেম্বর পর্যন্ত পেছালো অর্থ কেলেঙ্কারি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার দিন। বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান শীর্ষ ডেমোক্র্যাটদের। ভোরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বাড়ছে যমুনা নদীর পানি। এতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি, গাছপালা সহ বিস্তীর্ণ ফসলি জমি। যমুনার ডান তীর রক্ষায় প্রকল্পের মধ্যেই ভাঙনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলছে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চোখের পলকে নদীতে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বসত বাড়ি, পাকা ভবন, ভিটেমাটি, গাছপালা, ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান। কোনো কিছুই বাদ যাচ্ছে না আগ্রাসী যমুনার ভাঙনের থাবা থেকে। গত কয়েকদিন ধরে পানি বাড়ার সাথে সাথে রুদ্ররূপ ধারণ করেছে যমুনা। অব্যাহত ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের অর্ধশত বসতবাড়ি, গাছপালা, ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী তীরবর্তী মানুষেরা ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আর ভিটেমাটি সহ সব হারিয়ে অসহায় সব মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে এলাকার শত শত ঘরবাড়ি, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাট বাজার, রাস্তাঘাট। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরের মানুষদের। মাল সাবানা যা কিছু আসলো সমস্ত নদীতে গেছে, এমন ভাবে ভাঙে অন্তকে মানুষ সরার মতন কায়দা পাওয়া যায় না। একবারে বিশ্ব গেছি আমি, জানলাম দেখাম রান্দার থালার মতো না। ভাঙন থেকে রক্ষায় 3 বছর আগে নদীর ডান তীরে স্থায়ী বাঁধের কাজ শুরু হলেও তা শুধু ব্লক তৈরির মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এজন্য পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের গাফিলতিকে দুষছেন তারা। ওই বস্তাওয়ালা কোনো সময় মূল্য হয় না, মানে বস্তাওয়ালা এখানে যা বাইসে যায় এক জায়গায় ব্লক বানাইতেছে, কিন্তু ব্লক ফেরাইতেছে না, অথচ প্রত্যেক দিন এরকম ভাঙতেই আছে। পানি উন্নয়ন বোর্ড যদি কাজ করতো তাহলে 100 সে মনে করেন গ্রামকে রক্ষা করতে পারতো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। আর আগামী শুষ্ক মৌসুমে স্থায়ী বাঁধের কাজ শেষ হবে। এই ম্যানুফ্যাকচারিং শেষ হলে সামনে ডিসেম্বর থেকে আমরা সিসি ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করে দিব। তো স্থায়ী প্রতিরক্ষা কাজ শেষ হলে উক্ত এলাকার যে ভাঙন রয়েছে সেটি পুরোপুরি প্রশমন করা সম্ভব হবে। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে হাটপাঁচিল পর্যন্ত প্রায় 650 কোটি টাকা ব্যয় নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেখে বোঝার উপায় নেই এই ভবনটিতে একসময় কোনো পরিবারের বসতি ছিল। গত কয়েকদিনে যমুনার তীব্র ভাঙনে শুধুমাত্র সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরেই প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, যমুনার স্থায়ী বাঁধের কাজটি সঠিক সময়ে শেষ হলে হয়তো এই ভাঙনের অবস্থা সৃষ্টি হতো না। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। 10 বছরে 700 কোটি টাকার বেশি খরচ করা হয়েছে, কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি সিলেটের মানুষের। বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি, ঢল নামলেই বন্যা, প্লাবন প্রতি বছর যেন অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে সিলেটবাসীর জন্য। প্রকল্প গ্রহণ করা হলেও কোনো কাজই হচ্ছে না বলে দাবি তাদের। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। জলাবদ্ধতাকে সঙ্গী করে সীমাহীন ভোগান্তি নিয়ে চলছেন সিলেটের নিম্নাঞ্চলের মানুষ। মৌসুমি ভারী বৃষ্টিপাত সড়ক ডুবিয়ে দিচ্ছে মুহূর্তেই, তাই চলাচলে কষ্টের কোনো শেষ নেই। রাস্তা পানি উপচর ভরা, এটা যে অবস্থা, এটা চলাফেরা খুব কষ্ট হয়ে যায়। ইঞ্জিনও পানি ঢুকে যায়, গিয়ারবক্সও পানি ঢুকে যায়, আর গাড়ি বিভিন্ন সমস্যা দেখা দেয়। আডু পানির মধ্যে কার এসব দিবস আছে কিতা করতাম তে এছাড়া হত না।
নগরবাসীর এই সমস্যার সমাধানে প্রতি বছর নানা প্রকল্প বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। ড্রেনেজ ব্যবস্থা ও খাল উদ্ধার সহ গেল 10 বছরে পানি নিষ্কাশনে নানা প্রকল্পে ব্যয় হয়েছে 500 কোটি টাকা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কাজ করে ঠিক আছে, কিন্তু কাজ করলে যে ওগুলা ভালো ওইগুলা করেন না। 2 দিন পরে পরেও পানি উঠে যায়, শুনি অনেক উন্নত হলো, খাম হলো, কিন্তু এটা খাম হয়ে তো লাভ নাই। সিলেটবাসীর ভোগান্তি বাড়িয়েছে বছর বছর লাগাতার বন্যা। নদী খননে 10 বছরে খরচ 200 কোটি টাকা ছাড়িয়েছে, কিন্তু মিলছে না সমস্যার সমাধান। প্রকল্প গ্রহণ আর বাস্তবায়ন করতে থাকা রুটিন কাজের মতো হলেও পরিকল্পিত কোনো কাজই হচ্ছে না বলে দাবি সুধীজনদের। পানি উন্নয়ন বোর্ড বলছে, বন্যা প্রতিরোধে একমাত্র নদী খননই সমাধান নয়। পুকুরটা ভরাট করে জলাশয়গুলো বা যেগুলো মার্সি ল্যান্ড ছিল সেগুলো ভরাট করে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছেন। এগুলো প্রকৃতিকে আপনি অ্যাটাক করতেছেন, বৈরী আচরণ, সে প্রকৃতি বৈরী আচরণ করতেছে। সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থায় 10 বছরের খরচ আগের চেয়ে নাগরিকদের স্বস্তি দিচ্ছে বলে দাবি ভারপ্রাপ্ত মেয়রের। আবহাওয়া অফিস বলছে, গেল কয়েক বছরের চেয়ে এবছর সিলেট অঞ্চলের বৃষ্টিপাতের ধরন বদলেছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে আবারও দেখা দিয়েছে প্লাবন। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর তীরে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের সাহেববাড়ির ঘাটে এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি প্রথমেই যাচ্ছি আমিনুলের কাছে। রাতভর টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে যে পাহাড়ি ঢল আসছে, সেই ঢলের কারণে কিন্তু সিলেটের যে প্রধান নদ নদীগুলো, বিশেষ করে সুরমা, কুশিয়ারা এবং অন্যান্য যে নদীগুলো রয়েছে শাখা নদী, সেই নদীগুলোর পানি ক্রমাগত হারে বাড়ছে এবং আর কয়েক সেন্টিমিটার বাড়লেই সুরমার সিলেট পয়েন্টের পানি বিপদসীমার অতিক্রম করবে এবং এটি অতিক্রম করলেই শহরের যে নিকটবর্তী নিম্নাঞ্চলগুলো রয়েছে সদর উপজেলার, সেগুলোতে পানি ঢুকে পড়বে। আর যদিও আসলে এই মুহূর্তে বৃষ্টিপাত বন্ধ রয়েছে, তবে থেকেই ভারী বৃষ্টিপাতের দেখা মিলছে। এই অবস্থার মধ্যে সিলেটবাসীর মধ্যে আবারও নতুন একটি বন্যার শঙ্কা কাজ করছে এবং যেসব জলাবদ্ধ এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে মানুষের ভোগান্তি তো রয়েছেই। সুরমা কুশিয়ারার পাশাপাশি যে সারি গোয়াইন যেসব নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি কিন্তু বিপদসীমার উপরে বইছে এবং সেগুলো থেকে আমরা দেখতে পেয়েছি যে কানাইঘাট, গোয়াইনঘাট, এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মানুষের ভোগান্তি অনেক। সড়কে পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই অবস্থার মধ্য থেকে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি দিচ্ছে যে কিছুটা সতর্ক থাকতে হবে, কেননা গেল যে বন্যাটি অতিক্রম করলেন সিলেটবাসী, তারা কিন্তু এই বন্যার মধ্যে আবার পানি কমার পর আবার নতুন পানির ঢল নেমেছে, যেটি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাতের ধরন বদলে যাওয়ায় পুরো বছরে যে বৃষ্টিপাত হওয়ার কথা এটি কয়েক মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। যে এটি আসলে আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা একটু বিচলিত হচ্ছেন। পাশাপাশি সতর্ক থাকার কথা বলা হচ্ছে এই জন্যে এখন কিন্তু প্রায় সব জায়গাতেই পানিতে টইটম্বুর। এই অবস্থার মধ্যে আবার নতুন করে পানির ঢল কিছুটা চিন্তিত করছে। এই অবস্থার মধ্যে আমরা সুনামগঞ্জের কথা একটু জানতে চাই। সুনামগঞ্জের যে হাওর অঞ্চলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই মুহূর্তে পানিতে টইটম্বুর, নতুন পানির ঢল। সেখানকার কি অবস্থা আমরা একটু জানতে চলে যেতে চাই আমাদের সেখানকার প্রতিনিধি যিনি রয়েছেন, আমাদের সময় স্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাবেন সেখানকার খবর। আমি আছি সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়। সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকাটি গতকালকে সকালেও পানিতে নিমজ্জিত ছিল, এখন সেটি ভেসে উঠেছে, কারণ এখানে গেল একদিন যাবৎ বৃষ্টিপাত বন্ধ আছে এবং উজানেও পাহাড়ি ঢল কমে যাওয়ার ফলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। পাশাপাশি সুনামগঞ্জের সুরমা নদীর পানি গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 20 সেন্টিমিটার পানি কমেছে এবং সুনামগঞ্জ শহরের যে নিম্নাঞ্চল সেটা থেকেও পানি শহরে যেতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের সাহেববাড়ি ঘাট এলাকাতে গতকালকে এই সময় হাঁটু পানিতে নিমজ্জিত ছিল, কিন্তু এখন রাস্তাঘাট অনেকটাই শুকিয়ে গেছে এবং পরিবেশ অনেকটা স্বাভাবিক হওয়ার দিকে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর এবং তাহিরপুরের হাওর অঞ্চলে এখনও পানি রয়ে গেছে এবং ওই সমস্ত এলাকার নিম্নাঞ্চল এখনও পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং ওখানকার মানুষ অনেকটা দুর্ভোগে রয়েছেন। এছাড়া সুনামগঞ্জের জাদুকাটা নদীর পানি বেড়ে তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং সেই এখন যে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে এবং উজানের ঢলের কমে যাওয়ার ফলে পানি দ্রুত নেমে যাচ্ছে। এই
অবস্থা চলতে থাকলে আসলেও ধরা যায় যে এক দিনের মধ্যে পরিস্থিতি হয়তো স্বাভাবিক হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জের আকাশে প্রচুর মেঘ রয়ে গেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অর্থাৎ ভারী বর্ষণ সেটা থেমে যাওয়ার ফলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু বিশম্বরপুর এবং তাহিরপুর উপজেলার যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে এখনও পানি রয়ে গেছে এবং সুনামগঞ্জের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় 20 সেন্টিমিটার পানি কমেছে। কমলেও সুরমা নদীর পানি এখনও প্রায় বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রতি মুহূর্তে পানি কমছে, অর্থাৎ পানি কমছে খুব ধীর গতিতে। কিন্তু হাওর এলাকার বিশম্বরপুর এবং তাহিরপুরের যে হাওর এলাকা আছে সেই এলাকার পানি বাড়ছে এবং এখনও ওখানের লোকজন অনেকটা পানিবন্দী অবস্থা রয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছে যে তারা বন্যা মোকাবেলার জন্য বা যদি এইভাবে চলতে থাকে তাহলে বন্যা হলে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়ে রেখেছেন। পাশাপাশি শুকনো খাবার, উদ্ধারকারী নৌযান সহ সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে আশার কথা হলো যে সুনামগঞ্জের পানি এখনটা অনেকটা কমতে শুরু করেছে এবং কমার ফলে মানুষের মধ্যে অনেকটা আশার সঞ্চার হয়েছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার জনপ্রতিনিধির সাথে, তিনি জানিয়েছেন যে পানি গতকালকে যেভাবে বেড়েছিল সেভাবে না বাড়ায় পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। পানি বৃদ্ধি এবং জলাবদ্ধতার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সিলেট এবং সুনামগঞ্জে। এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে সুরমা নদীতে নৌকা ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ শিশুসহ 2 জন। গতকাল সকালে উপজেলার আজমপুর মুজিবপল্লী থেকে নৌকাটি দোয়ারা বাজার যাবার সময় তীব্র স্রোতের তোড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা 7 যাত্রীর মধ্যে 4 জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন এক নারী ও তার 2 বছরের সন্তান সহ এক বৃদ্ধা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধার করতে সুরমা নদীতে অভিযান চালানোর এক পর্যায়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছে শিশু ও বৃদ্ধা। অন্য প্রসঙ্গ, 2 মাসে দাম দ্বিগুণ বেড়ে পেঁয়াজের ঝাঁজ ঠেকেছে সেঞ্চুরিতে। মূলত কৃষি বিভাগের গোঁজামিল তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পণ্যটির। চাহিদার চেয়ে উৎপাদন বেশি, আবার সঠিক পরিচর্যার অভাবে নাকি নষ্ট হয় 25 থেকে 30%। অথচ কোনো কৃষক কখনো দাবি করেননি জমিতে নষ্ট হয়ে যায় পেঁয়াজ। এই অবস্থায় কৃষি বিপণন অধিদপ্তর রফতানির দুঃস্বপ্ন দেখছে। সাইফুল ইসলামের রিপোর্ট। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 30 লাখ মেট্রিক টন, আর 2023-24 অর্থ বছরে উৎপাদন হয়েছে 34 লাখ টন। হিসাব অনুযায়ী চাহিদার বিপরীতে উৎপাদন 4 লাখ টন বেশি। তবে গোজামেল তথ্য দিয়ে বলা হয়েছে সঠিক পরিচর্যার অভাবে নষ্ট হয় 25 থেকে 30%, অর্থাৎ প্রায় 8 থেকে 10 লাখ মেট্রিক টন। তাই আমদানি করতে হয় 7 থেকে 8 লাখ মেট্রিক টন। আজ পর্যন্ত কোনো কৃষক অভিযোগ করেননি তাদের জমির পেঁয়াজ বিক্রির আগেই নষ্ট হয়ে গেছে। দেশের বাজারে আমদানি কম আর উৎপাদিত পেঁয়াজের সরবরাহ সংকট থাকায় কেজি ঠেকেছে সেঞ্চুরির ঘরে। বেচতেছে এখন 100 টাকা, আধা ঘন্টা পরে 120 টাকাও হয়ে যায়, আবার 80 টাকাও হয়ে যায়। কিন্তু এটা যে কেন হলো ওইটা কেউ যাচাই করে না। ব্যবসায়ীরা তো আজকাল ডাহাত, বুঝছেন, আজকাল ডাহাত দেখা গেলে একজন যার কাছে যা নিয়ে পারে তাই না, গৃহস্থকের কাছে যা আছে ওরা আস্তে আস্তে বেচতেছে, একবারে নামাতেছে না। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? জবাবে কৃষি বিপণন অধিদপ্তর বলছে এজন্য দেশে 450-র বেশি মডেল ঘর তৈরি করা হয়েছে। তাতে পেঁয়াজ নষ্টের পরিমাণ কমবে আর সরবরাহ বাড়বে। 4.5 লাখ টাকা করে আমরা একটা ঘর বানিয়ে দিচ্ছি কৃষক দলকে। ওখানে 1-2% মাত্র লস হয়, যেখানে আগে ছিল আপনার 25 থেকে 30%। আমরা যেসব এলাকাতে এখনো যেতে পারি নাই সেই এলাকাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ঘরগুলো বানানোর উদ্যোগ নিয়েছে। আমরা আশা করতে পারি ভবিষ্যতে বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হবে সেটা আমাদের দেশীয় চাহিদা তো পূরণ করতে সক্ষমই হবে, পাশাপাশি আপনার বিদেশেও কিন্তু আমরা রপ্তানি করতে পারবো। এদিকে অর্থনীতিবিদরা বলছেন হালিয়ার মুড়ি কাটা, এই দুবার উৎপাদনে না গিয়ে বছরব্যাপী উৎপাদন করার পরিকল্পনা করা উচিত। তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে যদি আমরা প্রণোদনা দিতে পারি, তাদেরকে বীজ সার সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা গ্রীষ্মকালে কিন্তু একটা বিশাল পরিমাণ আমরা পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত 10 বছরে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে 15 লাখ মেট্রিক টন, আর আবাদি জমির পরিমাণ বেড়েছে শতকরা 50 ভাগ। 2011-12 অর্থ বছরে পেঁয়াজ উৎপাদন হয় 20 লাখ মেট্রিক টন, আর বর্তমানে হচ্ছে তার দ্বিগুণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। দালালে কমিশন খাওয়ার জন্য বাইরে যা আমাকে হলো এক্সরে করে নিচ্ছে। নওগাঁ সদর হাসপাতালে দালালের দৌরাত্ম্য, নাম সর্বস্ব ডায়াগনস্টিক সেন্টারে রোগী টানতে তৎপর চিকিৎসকদের বিরুদ্ধেও জড়িত থাকার অভিযোগ, হয়রানির শিকার সেবাগ্রহীতা। গতিতে চলার স্বপ্নই যেন কাল হয়েছে নগরবাসীর। 2 ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আটকে আছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এদিকে কাজের কারণে সড়কে ব্যারিকেড দেয়ায় 4 লেনের সড়ক পরিণত হয়েছে 1 লেনে, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। হঠাৎ কাজ বন্ধে দুর্ভোগ দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় নগরবাসী, আর কর্তৃপক্ষ বলছে এই মুহূর্তে অপেক্ষা ছাড়া কিছুই করার নেই। রাশেদ লিমনের রিপোর্ট। নিচের সড়কের ভোগান্তির বিপরীতে উপরে নিরবিচ্ছিন্ন গতির পথ দেখিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রাথমিক পর্যায়ে বিমানবন্দর থেকে ফার্মগেট দিয়ে শুরু, এগিয়েছে এফডিসি পর্যন্ত। এদিকে পরের ধাপ কমলাপুর অংশের কাজ 2025 সালের মধ্যে শেষ করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। বাদ সাধে 2 ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্ব। সরেজমিনে দেখা যায় প্রায় 4 মাস ধরে বন্ধ আছে প্রকল্পের কাজ। তবে মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে কাজ চলায় এই প্রকল্পের কারণে তেমন বেগ পেতে হয়নি সাধারণের। মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত রেলের পর্যাপ্ত জায়গা না থাকায় উড়াল পথ হচ্ছে সড়কের উপরে, তাই মাঝের 2 লেন বন্ধ করেই চলছিল কাজ। এতদিনে চোখের সামনে উন্নয়নের কর্মযজ্ঞ দেখে এই পথে চলাচলে সকল ভোগান্তি যেন মুখ বুঝেই মেনে নিয়েছিলেন সাধারণ মানুষ। হঠাৎ কাজ বন্ধে যেন ভর করেছে শঙ্কা। বেড়ার কারণে রাস্তা জাম হয়েছে, রাস্তা ভাঙ্গা, মানুষ পড়ে যায়, কাজও করেন না, বেড়া খুলে দেন না, পাবলিকের তো সমস্যা হইতেছে। কাজও বন্ধ, রাস্তাও বন্ধ, লোকজন চলতে পারে না, আর কি বলবো। সেটা আজকে 5-6 মাস ধরে বন্ধ করেছে, কাজও ধরে না, রাস্তাও ছাড়া নাই। মালিবাগ থেকে কমলাপুর এই পথটুকু যেন শেষ হয় না আর। 10 মিনিটের পথ পাড়ি দিতে কোনো কোনো সময় লেগে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। প্রকল্পের কাজ যখন চলমান থাকে তখন একটু দুর্ভোগ মাথা পেতেই নেয় নগরবাসী। তবে হঠাৎ করে বন্ধ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, অন্যদিকে বন্ধ রয়েছে পুরো সড়কের 2টি লেন, তার উপর আছে এমন খানাখন্দ। সব মিলিয়ে এই পথে চলাচলকারীদের এখন যেন নাভিশ্বাস প্রতিদিন। টঙ্গী থেকে আসা যাওয়ার পথে মনে হয় 4-5 ঘন্টা সময় লাগে যায়, এত সময় আমরা কই পাই? 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে। অর্ধেকের বেশি তো বন্ধ, যেমন তেমন নয় যে ভাঙ্গাগুলো আছে এগুলার কোনো মেরামতের কোনো কাজই নাই। কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের দ্বন্দ্ব মেটাতে তাকিয়ে আছেন সিঙ্গাপুরের আদালতের দিকে, যদিও এখনও সেই শুনানির কোনো তারিখই পড়েনি। তা না হলে চেম্বার আদালতের দেয়া 3 মাস অর্থাৎ 27 আগস্ট পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই তাদের হাতে। অপেক্ষা ছাড়া তো এখন আমরা কিছু করতে হবে, যেহেতু এখানে স্ট্যাটাস কোড দেওয়া আছে। তাদের এই ইন্টারনাল যে বিষয়টা এখন বাংলাদেশ কোর্ট প্লাস পাশাপাশি সিঙ্গাপুর আরবিট্রেশনে একটা মামলা আছে। এই মামলা নিষ্পত্তি পর্যায়ে আমরা চেষ্টা করছি যে মামলা দ্রুত যাতে সমাধান হয়ে গেলে শেয়ার ট্রান্সফারের যে একটা ইস্যু আছে, শেয়ার ট্রান্সফার ইস্যুটা সলভ হয়ে গেলে আবার নিয়মিতভাবে ব্যাংক থেকে টাকা পয়সা আসবে এবং কাজগুলো শুরু হবে। তবে মধ্যবর্তী এই সময়টাতে একটু বিকল্প ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নওগাঁ সদর হাসপাতালে বেড়ে গেছে দালালের দৌরাত্ম্য। নাম সর্বস্ব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে রোগী টানতে হাসপাতালে কাজ করছেন একাধিক নারী ও পুরুষ। এতে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। অভিযোগ উঠেছে হাসপাতালে সেবা না দিয়ে প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য করছেন চিকিৎসকরা। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকের রিপোর্ট। নওগাঁ সদর হাসপাতালের প্রধান ফটক, নানা সমস্যার সেবা নিতে আসছেন রোগীরা। এসব রোগীদের উপর তীক্ষ্ণ নজর কয়েকজন নারীর। এদের মধ্যে একজনকে দেখা গেল তাদের ক্লিনিকে রোগী টানতে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। সময় টিভির ক্যামেরা দেখেই সটকে পড়ল ওই নারী।
অপর এক নারীকে অনুসরণ করতেই ভিন্ন ক্লিনিকের হয়ে কাজ করার কথা অকপটে স্বীকার করেন। 5 টাকায় টিকিট কেটে সরকারি হাসপাতালের সেবা নিতে আসা রোগীর ঢল হাসপাতালের দোতলায়, কিন্তু চিকিৎসকের চেম্বারে বসে আছেন প্রাইভেট ক্লিনিকের নিয়োগ করা 2 নারী। চিকিৎসক না আসা পর্যন্ত তারাই দিচ্ছেন রোগীদের সেবা পরামর্শ। সরকারি হাসপাতালের চেম্বার, অসংখ্য রোগী, কিন্তু চিকিৎসক এখনো পর্যন্ত তার আসনে বসেননি। ভুক্তভোগীরা প্রতিনিয়ত এই সদর হাসপাতালে সরকারি সেবা নেওয়ার জন্য আসছেন। একদিকে চিকিৎসকের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড, অন্যদিকে দালালে ভরে থাকার এই হাসপাতালে পুরোপুরি সেবা বঞ্চিত হচ্ছে সদর হাসপাতালের এই সার্বিক চিত্র। হাসপাতালের গেটেই একগুচ্ছ ক্লিনিকের দালাল এমনভাবে আমাদেরকে একড়ে ধরে যে মনে হয় আমরা হাসপাতালে আসি নাই, গরুর হাটে আসছি। কিছুক্ষণ পর একজন করে এসে বলতেছে যে এখান থেকে নিয়ে যায়, ওখানে এই টেস্ট সেই টেস্ট অন্যান্য টেস্ট দিয়ে এখন মোটা অঙ্কের একটা টাকা নিচ্ছে। দালালে কমিশন খাওয়ার জন্য বাইরে যা আমাকে এক্সরে করে নিচ্ছে। ক্লিনিকে তারা পাঠাচ্ছে রুগী, আর এরকম করে 200 টাকার আপনার রিপোর্ট লাগতেছে 500 টাকা। বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করা নারীরা রোগী প্রতি একটি নির্দিষ্ট কমিশনে দিনভর অবস্থান করেন এই হাসপাতালে। অকপটে স্বীকারও করলেন এই 2 নারী। এখানে কিছু করি না, আমি ইবনে সিনায় চাকরি করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে অসাধু একটি চক্র সাধারণ মানুষকে প্রতারিত করছে। এসব নারী পুরুষের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তার। দালাল, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অত্যাচার, এটাকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কর্তৃপক্ষ চেষ্টা করতেছি। নওগাঁ সদর হাসপাতালকে 100 শয্যা থেকে 250 শয্যার বেড চালু করা হয় 2018 সালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে 2000 থেকে 2200 রোগী সেবা নিতে আসেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। একের পর এক শর্তে দিন দিন কঠিন হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, দেশটিতে ভ্রমণ ও চিকিৎসা সেবা। সম্প্রতি মেডিকেল ভিসায় চিকিৎসা সেবার ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের নতুন শর্তে দেশে ফিরতে না পেরে ওপারে আটকা পড়েছেন শতাধিক পাসপোর্টধারী। বিস্তারিত জানাতে বেনাপোল ইমিগ্রেশনের সামনে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। চিকিৎসা, ব্যবসা, উচ্চশিক্ষা গ্রহণ এবং দর্শনীয় স্থান ঘুরতে প্রতি বছর এই বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে 20 থেকে 22 লাখ পাসপোর্টধারী যাতায়াত করে থাকে। এর মধ্যে 10 লাখ পাসপোর্ট যাত্রী রয়েছেন যারা বাংলাদেশে দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে মেডিকেল ভিসা নিয়ে কিন্তু ভারতীয় চিকিৎসার জন্য যান। তবে এই বাংলাদেশ থেকে অর্থাৎ ভারতীয় দূতাবাস থেকে মেডিকেল ভিসা প্রাপ্তি বা চিকিৎসার ক্ষেত্রে নতুন নতুন শর্তের কারণে কিন্তু ভিসা প্রাপ্তি একদিকে যেমন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, তেমনি ভারতে গিয়ে কিন্তু যে চিকিৎসা নিতে সেটি কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব শেষে যে কঠিন সত্যটি মেডিকেল ভিসার ক্ষেত্রে দেওয়া হয়েছে সেটি হচ্ছে কোনো পাসপোর্ট যাত্রী মেডিকেল ভিসা তিনি যদি ভারতীয় চিকিৎসার জন্য যান, বাংলাদেশ থেকে ভারতীয় যে ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাকে কিন্তু ভারতের সেই ডাক্তারকে দেখাতে হবে। অন্য ডাক্তার যদি তিনি দেখান সেই ক্ষেত্রে কিন্তু তাকে ফেরার সময় আটকে দেওয়া হবে এবং জরিমানা করা হতে পারে। এমন একটি ভুক্তভোগী পরিবারের এক সদস্য শাহ আলম, যশোরের বেনাপোলের, তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তিনি কঠিন রোগে আক্রান্ত হয়। তার প্রতিবেশী তাদেরকে পরামর্শ দেয় যে ভারতে গিয়ে মেডিকেল বিষয়ে চিকিৎসা করানোর জন্য, এবং তিনি আত্মীয়স্বজনের কাছে কিন্তু ধার দেনা করে ভারতে যান চিকিৎসা করাতে, এবং ওই চিকিৎসা করাতে ভারতে যাওয়ার পরে তিনি কিন্তু কলকাতায় যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, কলকাতায় চিকিৎসা করাতে না পেরে তাকে কিন্তু দিল্লিতে যান, এবং দিল্লিতে গিয়ে যে চিকিৎসা করান এবং ফেরার সময় পেট্রাপোল ইমিগ্রেশন তাকে বলেন যে কলকাতায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চিকিৎসককে না দেখিয়ে কেন দিল্লিতে দেখিয়েছেন, এবং এই অপরাধে তাকে কিন্তু বাংলাদেশে ফিরতে দেওয়া হয়নি। প্রায় 12 দিন ধরে তিনি ভারতে আটকে আছেন, এবং ভারতের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনে আবেদন করেও কিন্তু তিনি ফিরতে পারেননি। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে মেডিকেল ভিসার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে ভারতের নতুন শর্ত জারির কারণে অনেক পাসপোর্ট যাত্রীরা যে আটকে থাকছেন তার সর্বশেষ। ফিরতে না পারা বাংলাদেশিদের খবর জানতে সরাসরি ছিলাম বেনাপোল ইমিগ্রেশনে। এদিকে রাজশাহী থেকে ভারতের কলকাতা রুটে চালু হচ্ছে ট্রেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা আসে।
জেলাবাসীর আশা, দ্রুত এই পথে ট্রেন চালু হলে ভোগান্তি কমবে ভ্রমণ পিপাসু ব্যবসায়ী ও চিকিৎসা নিতে যাওয়া রোগীদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী অঞ্চল থেকে প্রতিদিনই শত শত ভ্রমণ পিপাসু ও চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে যান। আমদানি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরও কলকাতা সহ বিভিন্ন স্থানে যেতে হয়, কিন্তু চুয়াডাঙ্গার দর্শনা কিংবা যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যেতে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। গত 22 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে রাজশাহী থেকে কলকাতায় ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে খুশি এই অঞ্চলের মানুষ। রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন যাবে, এই খবর শোনার পর থেকে রাজশাহীবাসী আমরা সকলে খুব আনন্দিত। চিকিৎসার জন্য এটা সবচাইতে ভালো, যারা ঘুরতে যায় তাদের জন্য ভালো। অনেকের কষ্ট লাঘব হবে এবং খরচের দিক দিয়ে অনেকে মানুষ কমে যাবে। এদিকে সামাজিক সংগঠন ও ব্যবসায়ী নেতারা জানান, দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ভোগান্তি কমবে ভ্রমণ পিপাসু ব্যবসায়ী ও রোগীদের। এই ট্রেন চালু হলে যারা পর্যটক হিসাবে এবং চিকিৎসার জন্য দ্রুত আমরা ভারতে যাই, সেই মানুষগুলির জন্য আমাদের বিশাল উপকার হবে। এই অঞ্চলে যারা ব্যবসা করে ইন্ডিয়া রিলেটেড, তাদের জন্য প্রচণ্ড উপকার হবে এবং আপনারা এই অঞ্চলে যে অর্থনৈতিকভাবে যে উপকারটা হবে সেটা কিন্তু এই ট্রেন চলাচলের মাধ্যম দিয়ে আরও বেশি বেগবান হবে। আর প্যানেল মেয়র জানান, ট্রেনটি চালু হলে যোগাযোগের ক্ষেত্রে যুক্ত হবে নতুন মাত্রা। পুরাপুরি এটা আমাদের প্রজেক্ট শেষ হলে এটা রাজশাহীতে আসলেই বদলে যাবে। রাজশাহী বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ শহর হবে ইনশাল্লাহ। পাশাপাশি এটি আমাদের জন্য একটা বড় পাওয়া। আমি মনে করি যে আমাদের যে বিড়ম্বনা, এই বর্ডারে যে কষ্ট, সেটি আমাদের লাঘব হবে। গত 22 জুন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে 10টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে 13টি ঘোষণা দেয়া হয়। সেই ঘোষণার 1 নম্বরে রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু। নানা বিষয়ে আলোচনা করেছি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খুলনার ডুমুরিয়া উপজেলায় বেগুন, ফুলকপি সহ বিভিন্ন সবজি ক্ষেতের পরিচর্যা নিয়ে ব্যস্ত কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খড়নিয়া এলাকায় আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মৃদু মৃদু যে বৃষ্টি পড়ছে খুলনাতে, এর মধ্যেও কিন্তু কৃষকরা রয়েছেন উপকূলীয় বিভিন্ন উপজেলার। সেখানে যে কৃষকরা, তারা আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, সকাল থেকেই তাদের যে দৈনন্দিন কাজ সেটি আসলে শুরু করেছেন এবং খুব ভোর থেকে এই কাজটি আসলে শুরু হয়। আমরা এই মুহূর্তে ডুমুরিয়া উপজেলার খড়নিয়া এলাকাতে রয়েছে। সেখানে একটি কৃষিক্ষেতের পাশে আসলে আমরা দেখছি যারা এখানে একটি বেগুন ক্ষেত রয়েছে, সেখানে যারা কৃষকরা রয়েছেন তারা আসলে কেউ বেগুন তুলছেন, কেউ কেউ পরিচর্যার কাজ করছেন। অর্থাৎ কৃষিভিত্তিক উপজেলা ডুমুরিয়া, এখানের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত এবং এই যে ডুমুরিয়া উপজেলা কিন্তু যদি বলতে হয় 30,000 হেক্টরের বেশি জমি আসলে কৃষি জমি। সেখানে বেগুন, টমেটো, সিম, বরবটি, ফুলকপি সহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য সেটি আবাদ করে থাকেন কৃষকরা এবং খুব ভোর থেকে আসলে সূর্যের আলো ফোটার পর থেকেই তাদের দৈনন্দিন যে ব্যস্ততা সেটি শুরু হয় এবং প্রায় সকাল 10টা-11টা পর্যন্ত তাদের এই কাজ কিন্তু আসলে চলতে থাকে। অর্থাৎ ঘেরের যে ধরনের কার্যক্রম, সেখানে তাদের যে পরিচর্যার কাজ, আগাছা পরিষ্কার থেকে শুরু করে প্রয়োজনীয় পানি দেওয়া এবং এর মধ্যে বিভিন্ন কাজ হচ্ছে পোকামাকড় দমনে, কীটনাশক, যে ধরনের কার্যক্রম তাদের আসলে পরিচালনা করে থাকেন সেই কার্যক্রম করছেন। আমরা দেখছি যে এখানে যে ক্ষেতটি রয়েছে সেই ক্ষেতে আসলে যিনি মালিক সহ শ্রমিকরা কাজ করছেন, তারা বেগুন তোলা সহ তাদের যে ক্ষেতের আগাছা পরিষ্কারের কাজটি করছেন এবং একই সাথে কিন্তু আমরা এই এলাকাটি ঘুরে দেখেছি, এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের সাথে জড়িত। অর্থাৎ প্রায় সহস্রাধিক পরিবার রয়েছেন। তাদের বাড়ির আঙিনাতেই ছোট ছোট যেসব ক্ষেত রয়েছে সেখানে তারা ফসলের আবাদ করে থাকেন। সেই আবাদের ফলে কিন্তু আসলে এখান থেকে তাদের যে জীবিকা নির্বাহের মাধ্যম আসলে বলতে হবে এবং জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে তারা বলছেন যে তাদের আসলে এখান থেকে সরকারি বিভিন্ন সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। অর্থাৎ যদি সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের কথা বলি, সেখানে কিন্তু আসলে এই যে ঘূর্ণিঝড়টির ফলে প্রায় 13,000 হেক্টর জমি কিন্তু আসলে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে ওঠার কিন্তু চেষ্টা করছেন এবং সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্যই কিন্তু আসলে খুব ভোর থেকে আসলে তারা কাজটি শুরু করছেন এবং চেষ্টা করছেন যেন যে ক্ষতি হয়েছিল প্রায় কোটি টাকার বেশি কিন্তু ফসলের ক্ষতি হয়েছিল, সবজি ক্ষেতের ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকরা আসলে উপকূলীয় জেলা কয়রা, দাকব, ডুমুরিয়া সহ বিভিন্ন যে কৃষকরা রয়েছেন তারা চেষ্টা করছেন এবং তাদের যে কার্যক্রম সেটি আসলে
চলছে এবং এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আসলে কার্যক্রম চলছে। তারা তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটি চালাচ্ছেন। তো খুলনার ডুমুরিয়া থেকে কৃষিক্ষেত্রে কৃষকদের কর্মব্যস্ততার যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সবজি চাষে ব্যস্ত কৃষকদের খবর জানতে সরাসরি ছিলাম খুলনার ডুমুরিয়ায়। নিষিদ্ধ ঘোষণার 2 যুগ পরও রমরমা প্লাস্টিক ব্যাগ বা পলিথিনের ব্যবহার। পরিবেশ বাঁচাও আন্দোলন বলছে প্রতিদিন খোদ ঢাকায় ব্যবহার হচ্ছে 2.5 কোটির বেশি পলিথিন। দূষণ রোধে পাটের মোড়ক বাধ্যতামূলক করা হলেও বাজারে তা কার্যকর করা যায়নি। জিনাতারা যশোয়ার রিপোর্ট। সবজি বাজার থেকে মাছের আড়ত কিংবা মুদি দোকান, পণ্য বেচাকেনায় দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। পরিবেশবাদী সংগঠন পবা বলছে বাজার সদাই সহ দৈনন্দিন বিভিন্ন কাজে শুধুমাত্র রাজধানীতেই প্রতিদিন ব্যবহার হচ্ছে 2.5 কোটির বেশি পলিথিন ব্যাগ। ছাই ফেলানোর সময় ভাঙা কুলার আদর, এই প্রবাদ বাক্যের সাথে মিল আছে পলিথিন ব্যবহারেও। কাজ শেষে যত্রতত্র ফেলা পলিথিন রাজধানীর জলাবদ্ধতা এমনকি পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ। এই কারণ বাজারে যে 10 মিনিট বৃষ্টি হলে পানিটা বাইসা থাকে, রোডঘাট তলিয়া থাকে, একমাত্র এই পলিথিনের কারণে। এই যখন অবস্থা তখন 2002 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন করে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল প্লাস্টিক বা পলিথিন ব্যাগ। শুধু তাই নয়, 2010 সালে 11টি পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করে আইন করে সরকার। পরে 19টি পণ্যে তা বাধ্যতামূলক করা হয়, কিন্তু বাস্তবে পলিথিনের ব্যবহার কমাতে তেমন প্রভাব ফেলেনি। পলিথিন আগে যখন না ছিল তখন আমরা ওই যে খাকি ঠোঙ্গা, বিভিন্ন ধরনের ঠোঙ্গা ব্যবহার করা হইতো। এখন মনে করেন বৃষ্টির দিন ওই সবাই পলিথিনই চায়। এটার পরিবর্তে বাজারে এখনো কিছু আসেনি। প্লাস্টিকের ব্যাগ আসলে দাম অনেক কম, কাপড়ের ব্যাগ তো দাম বেশি। 2016 সালে পলিথিনের বিকল্প পাটের সোনালী ব্যাগ উদ্ভাবন করে হইচই ফেলে দেন বাংলাদেশি বিজ্ঞানী মোবারক আহমদ খান। তবে বাস্তবতা হলো দীর্ঘ 8 বছরেও সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে কোনো বিনিয়োগ পাওয়া যায়নি। বাধ্য হয়ে 100 কোটি টাকা ব্যয়ে জেনারেল লতিফ বাওয়ানি জুট মিলে সোনালী ব্যাগের অত্যাধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নেয় সরকার। জিওবি ফান্ড থেকে 100 কোটি টাকা নিয়ে একটা প্রকল্প নিচ্ছি। সেখানে আমরা সোনালী ব্যাগ উৎপাদনের জন্য প্রাথমিকভাবে একটা কারখানা স্থাপন করব। পলিথিন ব্যবহার বন্ধে সরকারি উদ্যোগ যখন মুখ থুবড়ে পড়েছে, তখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালন হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। জনসচেতনতা বৃদ্ধির বুলি বাদ দিয়ে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগের তাগিদ দিলেন পরিবেশবিদরা। সচেতনতা দিয়ে সবকিছু হয় না, আইন প্রয়োগ করতে হয়। আমরা উন্নত বিশ্বেও দেখি আইন আছে, তারা প্রয়োজনে সেই আইন প্রয়োগ করে। আমাদের যেহেতু আইন আছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ, তাহলে সেই আইন প্রয়োগ করতে হবে। বিকল্প হিসেবে কাগজ, কাপড় ও পাট দিয়ে তৈরি ব্যাগে এখনই জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। নিম্নমানের খাবার, আয়রনযুক্ত পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। এমন বেহাল দশায় শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। হল প্রশাসনও স্বীকার করছে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা। বিস্তারিত জানাচ্ছেন তারিফ রহমান। পাথর মিশ্রিত ভাত, পচাবাসি সবজি, তরকারি ঝোলের মধ্যে সাঁতার কাটছে 20 গ্রামের মাছ বা মাংসের টুকরো। আর ডাল বলতে হলুদের গুঁড়া মেশানো পানি ছাড়া কিছুই দেখা যায় না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে 11টি, এর মধ্যে ছেলেদের 7টি ও মেয়েদের 4টি। হলের ডাইনিংয়ের খাবারের মান ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে রয়েছে গুরুতর অভিযোগ। খাবারের মানটা খুব নিচু মানের। আমরা আমাদের বড় ভাই কিংবা আমরা প্রভুষ্টের সাথে যোগাযোগ করি, কিন্তু তারা বলে যে প্রশাসন বলে যে ব্যবস্থা নিবে, তারপরে ওনারা ব্যবস্থা নেয় না। হাত ধোয়া পানি আর ডাবলি একই বিষয়, একবারে মনে করেন নিম্নমানের রান্না, বাজে, যেটা আমাদের পক্ষে খাওয়া সত্যি অনেক কঠিন হয়ে পড়ছে। প্রত্যেকটি হলে একটি মাত্র ছোট্ট পানির ফিল্টার, তাও আবার অচল। আয়রনের কারণে পানি থেকে মনে হবে লাল শরবত। দুর্গন্ধের জন্য যাওয়া যায় না টয়লেটে, আবার গেলেও আরেক বিপদ, নেই দরজা জানালা। পানিতে আয়রন থাকে প্রচুর, প্লাস হচ্ছে খাবার পানির যে ফিল্টার দেওয়া দরকার ছিল ওইগুলো হচ্ছে এখনো দিচ্ছে না। বিভিন্ন কর্নারে বাথরুমগুলো নষ্ট, একটা ফ্লোরে 2টা ওয়াশরুম চলার কথা, সেখানে একটা ওয়াশরুম চলছে। আমরা প্রায় 80-90-100 জন স্টুডেন্ট একটা ওয়াশরুম ব্যবহার করতেছি। ঠিকমতো পরিষ্কার করা হয় না হলের আঙিনা, যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা। রান্নাঘর পরিষ্কার হয় না, সিঁড়ির রুম পরিষ্কার হয় না,
এগুলা মনে হয় যেন মানে হল কর্তৃপক্ষ একদম অন্ধের মতো আচরণ করতেছে। হল প্রশাসনও স্বীকার করছে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছে। আমরা চেষ্টা করছি ছাত্রদের বেসিক যে জিনিসগুলো, তাদের মৌলিক যে চাহিদা, সেগুলো কিভাবে পূরণ করা যায়। আমরা আমাদের প্রশাসনের সাথে কথা বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো কিভাবে সমাধান করা যায়। প্রভোস্টদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। আমরা হল প্রভোস্ট হয়তো একটা আহ্বায়ক কমিটিও করে দিব, তারা সমস্ত সমস্যাগুলোকে একীভূত করে কিভাবে সমাধান করা যায় এবং আমরা মাননীয় উপাচার্যের কাছে পেশ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৭,০০০ শিক্ষার্থীর মধ্যে ৫,০০০ শিক্ষার্থী হলে থাকে। প্রশাসন আসে, প্রশাসন যায়, কিন্তু হলগুলো পড়ে থাকে একই সমস্যা নিয়ে। নিম্নমানের খাবারের সাথে আয়রনযুক্ত পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশ, যেন মরার উপর খাড়ার গা। বছরের পর বছর এই সমস্যাগুলোই যেন এখন শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ঝিনাইদহে সময় সংবাদের প্রতিনিধিকে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল সকালে শহরের পায়রা চত্বরে জেলা প্রেস ক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে গণমাধ্যম কর্মী ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহ ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলীর হাতে সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরার মেমোরি কার্ড ভাঙচুরের বিচার দাবি করেন তারা। দুই ভাইকে কাজের প্রলোভনে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ আদায় ও হত্যার হুমকির অভিযোগে বগুড়ায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত মার্চে দুপচাঁচিয়া উপজেলার পাপ্পু খন্দকার ও তার ভাই সাইদ খন্দকারকে ১১ লাখ টাকার বিনিময়ে লিবিয়ায় কাজে নেয় স্থানীয় উজ্জ্বল নামের এক ব্যক্তি। দেশটিতে নিয়ে দুই ভাইকে আলাদা স্থানে রেখে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তাদের লোকের কাছে বগুড়ায় ১ লাখ টাকা দিলে সাইদ খন্দকারকে দেশে ফেরত পাঠায়। এরপর মুক্তিপণের বাকি টাকা তাদের সহযোগীর হাতে দিলে পাপ্পুকেও লিবিয়া থেকে ছেড়ে দেয়। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। লিবিয়া অবস্থানত পায়েল নামে একজন রয়েছে এবং পায়েলের ভাই হচ্ছে নান্নু এবং পান্নু, এবং এই দুজন এবং পায়েলের পরামর্শে এরা টাকাটা নিতে আসে। আসামিরা দুপচাচিয়া, সোনাতলা এলাকার, জয়পুরহাট এলাকার এবং আরও বেশ কিছু আসামি রয়েছে, তারা বিভিন্ন জেলার রয়েছে। তারা আন্তঃজেলা একটি চক্র, সাথে একটি সংঘবদ্ধ চক্র, যারা বিদেশে বসে বাংলাদেশের মানুষকেই আসলে লুণ্ঠন করছে, অপহরণ করছে। মামলার জট তৈরি হয়েছে নাটোরে। আদালতে প্রতি বছর গড়ে প্রায় ৪,০০০ মামলা হলেও নিষ্পত্তি হয় ১,৫০০-এর মতো। বিচার কাজের দীর্ঘসূত্রিতায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। অবশ্য ছোট ঘটনায় আদালতে না গিয়ে গ্রাম আদালত ও সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার আহ্বান প্রধান বিচারপতির। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার ইটালি গ্রামের আব্দুল মতিন ২০১০ সাল থেকে জমি সংক্রান্ত মামলায় নিয়মিত হাজির হচ্ছেন আদালতে। ১৪ বছরেও নিষ্পত্তি না হওয়ায় রায় নিয়ে সংশয়ে তিনি। ১০ সালের মামলা মোটামুটি এ পর্যন্ত চলছে। জায়গার দামের থেকে মানে বেশি পার হয়ে চলে যাচ্ছে। জায়গার কোনো আমি পাচ্ছি না, শুরু হওয়া পাচ্ছি না। এখন কি হবে না হবে সে আল্লাহ জানে। শুধু আব্দুল মতিন নন, তার মতো হাজারো মানুষ প্রতিদিন আদালত চত্বরে ঘুরছেন বিচারের আশায়। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর গড়ে প্রায় ৪,০০০ মামলা বিচারের জন্য আদালতে জমা হলেও নিষ্পত্তি হয় গড়ে প্রায় ১,৫০০। বিচার কাজের দীর্ঘসূত্রিতায় ভোগান্তিতে আছেন বিচার প্রার্থীরা। পুলিশ বলছে, ঘটনাস্থলে গিয়ে তারা সবসময় আইন অনুযায়ী পরামর্শ দেন। ২০০০ সালের কেস, এই কেস নিয়ে আমরা বহু ঘোরাঘুরি করছি এবং ডেট পড়ছে। আমার ২৫-৩০ লাখ টাকা খরচ হয়েছে কেসটা। আমরা বিদ্ধ হয়ে গেছি, কিন্তু কেসের কোনো ফয়সালা হয়নি আজ পর্যন্ত। সম্প্রতি নাটোরে এক অনুষ্ঠানে আসেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি সালিশ ও গ্রাম আদালতের মাধ্যমে ছোট ঘটনার নিষ্পত্তি করার আহ্বান জানান। সামাজিকভাবে যদি আমরা আমাদের সচেতনতা না বাড়াই, যে তুচ্ছ ঘটনা নিয়ে, সাধারণ ঘটনা নিয়ে আমরা মামলা করব না, এই ধরনের প্রতিজ্ঞা যদি আমরা করি, তাহলে কিন্তু মামলা বাড়বে না, আর যে মামলাগুলো আছে আস্তে আস্তে শেষ হবে। জেলা আদালতে চাপ কমাতে গ্রাম আদালতে বিচার কাজ বাড়ানোর তাগিদ স্থানীয় প্রশাসনেরও। গ্রামের ছোটখাটো মামলা মোকদ্দমা যেগুলো আসে, যেমন পারিবারিক মামলা, স্বামী স্ত্রীর মামলা, জমি জমার ছোটখাটো নিয়ে মামলা, এই মামলাগুলি
গ্রাম আদালতে নিষ্পত্তি করা সম্ভব। অনেক সময় দেখা যায় যে পুলিশ কিন্তু সেখানে গেলে এই বিষয়টা তারা কিন্তু আর এখান থেকে আর লম্বা হচ্ছে না, বিষয়টা সেখানেই সমাধান হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা অনেক ছোটোখাটো সমস্যা গ্রামে বিভিন্ন পাড়ায় মহল্লায় সেটি কিন্তু আমরা সমাধান করতে পারছি। নাটোরের 24টি আদালতে চলতি বছরের জুন মাস পর্যন্ত 38,753টি মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, নাটোর। আবারও প্লাবনের খবর। ফেনীর ফুলগাজী ও পরশুরামে উপজেলার একাধিক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং বাঁধের উপর দিয়ে লোকালয়ে ঢুকছে পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফুলগাজীতে আছেন রিপোর্টার আতিয়া সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। আরও একটি নির্ঘুম রাত পার করলো ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার কয়েক হাজার পরিবার। আপনাকে যদি বলি, গত সোমবার রাতেই যে ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে যে 5টি স্থানে ভেঙেছে 2টি উপজেলার, এবং বিভিন্ন বাঁধের উপর দিয়ে টোপকে লোকালয়ে যে পানি ঢোকার যে প্রবাহিত হয়েছে, বেশ কিছু এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। সেইগুলো কিন্তু এখনো সেই বাঁধগুলো ওপেন রয়েছে, যদিও এখন বিপদসীমার মাত্র 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে, যেটা 6টা বাজে তারা মেপেছে এবং পরিমাপ করে যেটা জানিয়েছিল। আর দেখছেন যে এখনো কিন্তু যে ভাঙা অংশ দিয়ে পানি এভাবেই লোকালয়ে ঢুকছে, এবং যদিও পানি ঢোকার পরিমাণ গতকালের চেয়ে কিছুটা কমেছে, তবে পানি ঢোকা এখনো বন্ধ হয়নি, কারণ নদীতে এখনো পর্যাপ্ত পানির চাপ রয়েছে। এবং আপনাকে যদি বলি, এটি যদিও গতকাল থেকে তেমন উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত ফেনীতে হয়নি, তবুও ভারতের উজানে যদি বৃষ্টি হয় এবং সেখানে যদি পানি বৃদ্ধি পায়, সেই পানি মূলত এই অংশে এসে ঢুকে পড়ে, যার কারণে নদীতে কিন্তু পানির এখন অনেক চাপ রয়েছে। অন্যান্য সময় আমরা দেখেছি, অন্যান্য বছরে যেদিন বাঁধ ভাঙলে একদিন পরে কিন্তু পানি শুকিয়ে যায় বা পানি চলে যায়, কিন্তু আজকের এই ধাপে আমরা দেখলাম এবছরে পানি কিন্তু এখনো নদীতে অনেক চাপ রয়েছে, এবং পানির ভাঙা অংশ দিয়ে যে ঢোকা, সেটি কিন্তু অব্যাহত অবস্থায় রয়েছে। গতকালকে কিন্তু আপনি জানেন যে 2টি উপজেলায় যে এইচএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছিল, এবং আগামীকালও হয়তো, আজকে পরীক্ষা না থাকলেও আগামীকালকে পরীক্ষা রয়েছে। কিন্তু এর মধ্যে আমরা জানতে পেরেছি যে এভাবে কিন্তু পানি ঢোকা যে অব্যাহত রয়েছে, যার কারণে কিন্তু এখন আমরা খেতে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বীজতলা, সেই বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো হেক্টরের, এটা কৃষি বিভাগ জানিয়েছেন, কারণ মাত্র কয়েকদিন আগে তারা এই বীজগুলো বনেছিল। এখন আপনাকে যদি বলি, আমাদের এই যে গতকালকে কিন্তু পানি সম্পদ প্রতিমন্ত্রী এসেছিলেন, যে জাহিদ ফারুক, এবং তারা কিন্তু আশ্বস্ত করে গেছেন যে ফুলগাজী পরশুরামের যে মুহুরী নদীর বাঁধ ভাঙার যে এই প্রতি বছরের সমস্যা সমাধানে 835 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন খুব শীঘ্রই তিনি করবেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বাঁধ ভাঙনের খবর জানতে সরাসরি ছিলাম ফেনীর ফুলগাজীতে। ভোরের সময় আরও থাকছে। ভারতে বাড়ছে বাংলাদেশি রান্নার কদর, নামকরা রেস্তোরাঁয় রমরমা ব্যবসা। খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের খাবার নিয়ে হচ্ছে খাদ্য মেলা। প্রতিষ্ঠার 150 বছরেও বর্জ্য সংগ্রহের আধুনিক ও বিজ্ঞানসম্মত কোনো ব্যবস্থা নিতে পারেনি বগুড়া পৌরসভা। 10 লাখ মানুষের বসতি নিয়ে আয়তনে দেশের সবচেয়ে বড় পৌরসভা বগুড়ায় বর্জ্য ব্যবস্থাপনা চলছে সনাতনী পদ্ধতিতে। আর অব্যবস্থাপনার ফলে বর্জ্য ঘুরে ফিরে পড়ে থাকে লোকালয়ে। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আব্দুল আওয়ালের তথ্য ও শাহাদুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। ময়লা আবর্জনা শহরে পরিণত হয়েছে বগুড়া পৌরসভা। খোদ পৌরসভার কর্মীরাই প্রতিদিন বাসাবাড়ি, সরকারি বেসরকারি অফিস আর হোটেল রেস্তোরাঁ থেকে সংগঠিত বর্জ্য শহরের মূল সড়কের মাঝে ফেলে দেয়। সেখান থেকে কাককুকুর ও ছিন্নমূল মানুষ আবর্জনা ঘাটাঘাটি করে তা ছড়িয়ে দেয় আশপাশে। শহরের জয়পুর পাড়ায় একমাত্র ডাম্পিং স্টেশনে নেওয়ার আগে স্টেডিয়াম, রেল স্টেশন, এসপি ব্রিজ সহ শহরের বেশ কয়েকটি সড়কে বর্জ্য ফেলার এই ব্যবস্থাপনা পৌরসভার ভাষায় ট্রান্সফার স্টেশন। এতে পথচারীদের সীমাহীন দুর্ভোগের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। যে ময়লাটা মনে করেন ভিতরে থাকবে, যদি রেগুলার যদি নিয়ে যেত, তাহলে এই ময়লাটা কিন্তু রাস্তায় আসতো না। ময়লা তো দুর্গন্ধ খুব, এবং রাস্তার মধ্যে ফেলে দেওয়া যায়,
ফেলে দেওয়া যায়, তো এখানে যানজট শুরু হয়ে যায়। পৌরসভার পক্ষ থেকে যদি একটু সচেতন হয় তাহলে হয়তো এই জায়গাটা অন্য জায়গায় নিয়ে স্থানান্তর করে একটু পরিবেশটাকে ভালো করা যায়। শুধু সড়কেই নয়, শহরের করতোয়া নদীর পাড়েও প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বৃষ্টির পানির সাথে তা মিশে যাচ্ছে নদীতে। এতে নদীর পানি দূষিত হওয়া সহ নাব্য হারাচ্ছে করতোয়া। এই ময়লাটা রাখার কারণে অনেক সময় এখানে জ্যাম হয়ে যায়, আর গন্ধের কারণে এলাকাবাসী অতিষ্ঠ। এর কারণে যে মশা মাছি বা বিভিন্ন রোগ জীবাণু নদীর পানিতে চলে যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনার এমন পরিবেশ দেখে উদ্বিগ্ন পরিবেশবিদরা। নগরের বর্জ্যগুলো যদি সঠিক প্রক্রিয়ায় সংগ্রহ করা না হয়, আলাদা করা না হয় এবং ঠিক জায়গায় যদি না নিক্ষেপ করা হয়, তাহলে সেটা পুরো নগরে ছড়িয়ে পড়তে পারে। বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশার দায় স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, একটি প্রকল্পের আওতায় পৌরসভার বর্জ্য থেকে সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন করা হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট প্ল্যান্ট নামে একটি প্রজেক্ট আছে, 25টি পৌরসভা নিয়ে। এইটির আবার 5টি পৌরসভা অগ্রাধিকার ভিত্তিতে তারা নিয়েছে। এইটির মধ্যে বগুড়া আমরা অন্তর্ভুক্ত হয়েছি। প্রতিদিন করে 300 মেট্রিক টন ময়লা আবর্জনা জমা হয় বগুড়া শহরে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। 40 কেজিতে 1 মণ হলেও চাঁপাইনবাবগঞ্জের আমের বাজারগুলোতে 52 থেকে 54 কেজিতে 1 মণ। বছরের পর বছর ধরে এই নিয়ম চলে এলেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন ও কৃষি মন্ত্রণালয়ে বারবার অভিযোগ দিলেও সমাধান মেলেনি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এ কারণে বাগান মালিকরা এ নিয়মেই বিক্রি করতে বাধ্য হচ্ছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের বড় আমের বাজারের মধ্যে কনসার্ট, রোহনপুর ও ভোলাহাট অন্যতম। দৈনিক বাজারে টনকে টন আম বিক্রি হয় এসব বাজারে। তবে বাজারে আসা পাইকারি ক্রেতা ও আড়তদাররা 52 থেকে 54 কেজিতে 1 মণ হিসেবে আম কেনেন। বিক্রেতাদের অভিযোগ, একটি সিন্ডিকেট করে তাদের কাছ থেকে বাড়তি ওজনে আম কেনা হচ্ছে। মণ প্রতি 12 থেকে 14 কেজি বেশি নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বছরের পর বছর এভাবেই আম বেচাকেনা হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এবছর আমের উৎপাদন কম হওয়ার পর এমন অনিয়মে লোকসানের শঙ্কায় তারা। 45, 46, 47, 48 এক কেজি বাড়তে 52 থেকে আসে। 40 কেজিতে মন ছিল ভাইয়া, কিন্তু আর 52 কেজি নিচ্ছে। আমরা এটা তদন্ত চাই। ব্যাপারী, আড়তদার, ফড়িয়া, এই সিন্ডিকেটের কাছে আম চাষি, হাজার হাজার আম চাষি আমরা জিম্মি হয়ে পড়েছি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো আড়তদার, তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বিক বিষয়টি জানিয়েছি, তাদের নির্দেশনা পাওয়া মাত্র আমরা আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের 37,604 হেক্টর জমির আম বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন মনির হোসাইন। ধন্যবাদ শ্রেয়া। 18 সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হলো অর্থ কেলেঙ্কারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘোষণা দেন সুপ্রিম কোর্ট। মূলত নিজের পক্ষে যুক্তি দেওয়ার জন্য এই সময় চেয়েছিলেন তিনি। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী 11 জুলাই এই মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণার কথা ছিল। আদালতের নতুন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তিতে রিপাবলিকানরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কয়েকজন শীর্ষ ডেমোক্র্যাট নেতা। দেশ ও দলের কল্যাণে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেও মত তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এই বছরের নভেম্বরের 5 তারিখে। আর এই নির্বাচন উপলক্ষে বরাবরই যে রেওয়াজ, দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্ক হয়, সেই বিতর্কটি গেল সপ্তাহে আপনি জানেন যে হয়ে গেছে। এবং এই প্রেসিডেন্সিয়াল বিতর্ক, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্কের পর যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং নির্বাচনী পরিবেশে নানান রকম নিত্য নতুন পরিস্থিতি যোগ হচ্ছে, মোড় নিচ্ছে এবং বলা যায় যে অনেকটাই বর্তমানে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের রাজনীতি অনেকটাই টালমাটাল অবস্থায় রয়েছে এবং সেই অবস্থাতে আজকে মঙ্গলবার সেখানে নিউ ইয়র্কের যে আদালত, অপরাধ আদালত, সেই আদালতের যে বিচারক জোয়ান মার্চেন তিনি বলেছেন যে মে মাসে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছিলেন যৌন কেলেঙ্কারির একটি মামলায় 2016 সালে স্টর্মি ড্যানিয়েলস পর্নো তারকা তাকে তার মুখ বন্ধ রাখার জন্য যে তার আইনজীবী মাইকেল কোহেন তার হাত দিয়ে যে $1,30,000 তিনি ঘুষ দিয়েছিলেন এবং সেই ঘুষের তথ্য 2017 সালে তিনি যখন প্রেসিডেন্ট তখন নথিতে তিনি অন্তর্ভুক্ত করেননি। সেই যে মামলা, সেই মামলায় মে মাসে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং এই মামলার রায় এই মাসের 11 তারিখে অর্থাৎ 11ই জুলাই সেই রায় ঘোষণার কথা ছিল। কিন্তু আজকে মঙ্গলবার সেই আদালতের বিচারক জোয়ান মার্চেন তিনি বলেছেন যে এই রায় পিছিয়ে গেছে এবং এই রায় সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে এই যে দোষী সাব্যস্ত এবং সেখানে তাকে তার বিরুদ্ধে রায় দেওয়া হবে কিনা, শাস্তি দেওয়া হবে কিনা, এই বিষয়টি তিনি সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এবং সাবেক প্রেসিডেন্টকে যদি দোষী সাব্যস্ত তিনি হয়েছেন, এখন তাকে যদি শাস্তি দিতে হয় তাহলে সেই শাস্তিটি হয়তো সেপ্টেম্বরের 18 তারিখের দিকে সেই রায় ঘোষণা করা হতে পারে। এমন একটি সময়ে দোষী সাব্যস্ত হওয়ার পর এই রায়টি পিছিয়ে দেওয়া হলো যখন একদিন আগে সোমবার সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। সেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যেসব কর্ম করেছেন, যেসব দায়িত্বের মধ্যে থাকার সময়ে যেসব কর্ম করেছেন সেই জায়গা থেকে তিনি আংশিকভাবে দায়মুক্ত থাকবেন। অর্থাৎ প্রেসিডেন্ট থাকাকালীন তিনি যা যা করেছেন সবকিছুর দায়মুক্তি ঘটবে। এই খবরটির পর স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী শিবির, সেই শিবিরে কিন্তু কিছুটা স্বস্তির হাওয়া এখন বইছে এবং সেখানে আংশিক যে কথাটি বলছি সেটি কারণ হচ্ছে যে ব্যক্তিগতভাবে অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার আগে কিংবা পরে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে সেই অপরাধের জন্য তিনি দায় মুক্তি পাবেন না। এখন যে ঘটনাটি ঘটেছিল পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলা, সেটি কিন্তু সেই ঘুষ দেওয়াটি কিন্তু হয়েছিল 2016 সালে, কিন্তু নথিতে তিনি অন্তর্ভুক্ত করেননি তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন অর্থাৎ 2017 সালে, তখন সেই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এখন যেহেতু সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত যদিও এর আগে বলেছিল যে প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো রকম দায়মুক্তি পাবেন না, কিন্তু সুপ্রিম কোর্ট যে এখন তাকে দায়মুক্তি দিয়ে দিয়েছে, তার ফলে মঙ্গলবার তিনি কিন্তু আদালতে তার আইনজীবীরা আদালতের বিচারকের কাছে একটি খোলা চিঠি দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন যে অপরাধমূলক যে দোষী সাব্যস্ত হয়েছেন তার রায় দেওয়ার বিষয়টি যেন পিছিয়ে দেওয়া হয় এবং তাকে এই মামলা থেকেও দায়মুক্তি দেওয়া হয়। এই যে আইনজীবীদের যে খোলা চিঠি, সেই খোলা চিঠির পরেই বিচারক জোয়ান মার্চেন তিনি কিন্তু আজকে একটি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে এই রায়টি সেপ্টেম্বরে তিনি প্রকাশ করবেন। এই ঘটনার পর প্রেসিডেন্ট জো বাইডেন স্বাভাবিকভাবেই নাখোশ হয়েছেন এবং তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের যে এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন এর অন্তরায় এবং এটি একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে। সব কিছু মিলিয়েই যে আইনি প্রক্রিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ছিলেন, মামলা মোকদ্দমায় জর্জরিত ছিলেন, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে তিনি একে একে বেরিয়ে আসছেন। তার জনপ্রিয়তা বাড়ছে, বিতর্কের পর তিনি আরও ক্ষমতাশালী হয়ে উঠেছেন, জো বাইডেনকে তিনি বিতর্কে হারিয়ে দিয়েছেন। এখন মামলা মোকদ্দমাও যদি একে একে তার কাছ থেকে সরে যায় তাহলে কিন্তু তার যে একচ্ছত্র আধিপত্য এবং নির্বাচনী দৌড়ে আরও অনেকটা এগিয়ে থাকা, সেটি কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ঘটছে এবং স্বাভাবিকভাবেই রিপাবলিকান শিবিরে স্বস্তি চলছে। অন্যদিকে বাইডেনের কাছে কিন্তু খবরটা খুব ভালো নয়, কারণ হচ্ছে এই বিতর্কের পর একের পর এক তার খবর কিন্তু খারাপই হচ্ছে। যদিও তিনি বিতর্কে কেন খারাপ করেছিলেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি জেট লকের মধ্যে ছিলেন, যে কারণে তিনি ক্লান্ত ছিলেন, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং
আজকে ডেমোক্রেট শিবির যে ডেমোক্রেটদের শীর্ষ নেতা তারা জো বাইডেনকে বলেছেন যে তাকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য বলেছেন। যে বিতর্কের পরে নিউ ইয়র্ক টাইমস, ঐতিহ্যবাহী যে পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, তারা সম্পাদকীয় লিখে জো বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল। এখন ডেমোক্রেট শিবিরে অর্থাৎ ডেমোক্রেটদের শীর্ষ নেতারাও কিন্তু একে একে সেই সুরেই কথা বলছেন। তারাও সর্বশেষ অনেক শীর্ষ নেতা বলেছেন জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য, যদিও জো বাইডেন এখনো পর্যন্ত নির্বাচন করবেন বলে বলছেন। এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ইতিমধ্যে বলে দিয়েছেন যে প্রতিটি নির্বাচনী প্রচারণায় তিনি তার স্বামী অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেই থাকবেন। এখন ডেমোক্রেট দলের যে আরও প্রভাবশালী নেতৃবৃন্দ রয়েছেন, যেমন বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন, তারা কি করেন? তারা কি বাইডেনের পাশেই থাকবেন কিনা, বা সামনের দিনগুলোতে আসলে এগুলো আরো অনেক পরিষ্কার হবে? এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় নাকাল ভারতের বিভিন্ন রাজ্য। বন্যায় আসামের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34 জনে। রাজ্যটিতে পানিবন্দী হয়ে পড়েছেন 6.5 লাখ মানুষ। একই পরিস্থিতি অরুণাচল প্রদেশ, সিকিম সহ বিভিন্ন স্থানে। এতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেও। এদিকে বন্যা কবলিতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। ডুবেছে বেশিরভাগ ভবন, সড়কে কোমর সমান পানি। ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, কালভার্টও। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও নিম্ন আয়ের মানুষ। গেল কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে রাজধানী নয়াদিল্লির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্লাবিত হয়েছে গুজরাটের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে খারাপ পরিস্থিতি আসামে। বন্যায় ব্রহ্মপুত্র সহ অন্তত 8টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিপর্যস্ত আসামের মানুষ। শুধু তাই নয়, বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি রাজ্যটির গুয়াহাটি জেলায় নদী তীরবর্তী কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও ঘরবাড়ি ডুবে গেছে। এমনকি আসামের 19 জেলা জুড়ে 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। একই পরিস্থিতি উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম সহ বিভিন্ন রাজ্যে। এ অবস্থায় আসাম, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে আসায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে এগিয়ে এসেছে ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনী সহ জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী। তলিয়ে যাওয়ার আশঙ্কায় থাকা নিচু এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। পানি নিষ্কাশনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। এছাড়া বন্যা দুর্গতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভারতে বাড়ছে বাংলাদেশি রান্নার কদর। বিশেষ করে বাংলাদেশের আঞ্চলিক খাবার নিয়ে নামকরা সব ভারতীয় রেস্তোরাঁ রীতিমতো ব্যবসা শুরু করেছে। আয়োজন করছে বাংলাদেশি রান্নার উৎসব। এবার খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে খাদ্য মেলা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরটিতে বাঙালি এবং অবাঙালি মানুষের বসবাস। কলকাতা ও এর আশেপাশে এলাকার বাসিন্দাদের মধ্যে আছেন অসংখ্য পূর্ব বাংলার মানুষ। গত কয়েক বছর ধরে সিটি অফ জয়ে বেড়েছে নানা রকম রেস্তোরাঁর সংখ্যাও। ভোজনরসিক মানুষের জিভে বাড়ছে স্বাদের বৈচিত্র্য, বাড়ছে প্রতিবেশী বাংলাদেশের খাবারের প্রতি আগ্রহ। মাছে ভাতে বাঙালির এমন প্রবাদকে পুঁজি করে এর সঙ্গে যুক্ত হচ্ছে নিরামিষ জাতীয় হরেক রকম বাংলাদেশি খাবারের প্রতি ঝোঁকও। টেকনাফ থেকে তেঁতুলিয়া, গ্রাম বাংলার ভৌগোলিক বৈচিত্র্যের মতোই সেখানে রয়েছে খাবারের নানা রকম ভেদ। এবার বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের রান্না করা খাবার নিয়ে আয়োজন করা হচ্ছে অভিনব এক খাদ্য মেলার।
হরেক স্বাদের খাবারকে এ ধরনের উৎসবের মধ্য দিয়ে ব্র্যান্ডিং করার প্রয়াসকে অনেককেই দেখছেন ইতিবাচক হিসেবে। গল্প শোনেন, কথা শোনেন, মা দিদিমার কাছে, ঠাকুমার কাছে নামগুলো শোনেন যে খুলনায় কি হয়, রাজশাহীতে কি হয়, বরিশালে কি হয়, রংপুরে কি হয়, কিন্তু খাবারগুলোর নাম শোনেন কিন্তু খাবার সুযোগটা হয় না। সেই সুযোগটা আমরা করে দিচ্ছি। এরই মধ্যে ভারতে বাংলাদেশি খাবারের এমন মেলা নিয়ে কাজ করেছেন আলোচিত এই রান্না বিশেষজ্ঞ। ভবিষ্যতে ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগের রান্না নিয়েও কলকাতার ভোজনপ্রিয় মানুষের সামনে হাজির হবেন বলে জানান তিনি। বাংলাদেশে যে ডিভিশনগুলো আছে সেই ডিভিশনের খাবার আলাদা আলাদা করে মানুষকে পরিচিত করানো। বেসরকারিভাবে উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও খাদ্য মেলার আয়োজনের তাগিদ সংশ্লিষ্টদের। এতে বাংলাদেশি খাবার সম্পর্কে ভারতের স্থানীয় সাধারণ মানুষের স্বচ্ছ ধারণা তৈরি হবে বলে মত তাদের। এর মাধ্যমে সাধারণ মানুষ সুযোগ পাবেন পদ্মাপাড়ের বৈচিত্র্যময় রান্না চেখে দেখারও। ফরিদপুরের কাঁচকি মাছের বড়া অসাধারণ। আর এরকমভাবেই হরেক রকম 4 বিভাগের খাবার নিয়ে শুরু হতে যাচ্ছে কলকাতায় ব্যতিক্রমধর্মী বাংলাদেশি খাবারের খাদ্য উৎসব। আর তাতে সামিল হবেন কলকাতার ভোজনপ্রিয় বাঙালি এবং অবাঙালিরা, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কলকাতার সল্টলেক থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের চলাফেরায় আরও স্বাধীনতা এনে দিতে এবার রোবট আকৃতির কুকুর বানিয়েছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালকের নির্দেশ গ্রহণ করে এই রোবট, এমনকি বুঝতে পারে ট্রাফিক সিগন্যালও। এক দৃষ্টি প্রতিবন্ধী নারীকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কুকুরের মতো দেখতে একটি রোবট। এমন দৃশ্য কৌতূহল জাগাচ্ছে চীনের সাংহাই শহরের পথচারীদের মনে। দৃষ্টি প্রতিবন্ধী মানুষের চলাফেরায় আরও স্বাচ্ছন্দ্য আনতেই এমন রোবট তৈরি করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এই রোবট গাইড কুকুর বাজারে নিয়ে আসার ব্যাপারে চলছে নানা পরীক্ষা। এই রোবট কুকুর তার শরীরে থাকা সেন্সর এবং ক্যামেরার সাহায্যে চারপাশ খুব সহজেই পর্যবেক্ষণ করতে পারবে, এমনকি ট্রাফিক লাইটের সিগন্যাল বুঝতে পারার ক্ষমতাও থাকবে এটির। প্রায় ইংলিশ বুলডগ প্রজাতির সাইজের এই রোবট কুকুর কৃত্রিম বুদ্ধিমত্তার কণ্ঠ নির্দেশক প্রযুক্তির সাহায্যে তার পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পারবে। গবেষকরা বলছেন রোবট কুকুরটি 6 পা বিশিষ্ট হওয়ায় এটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের হাঁটাচলায় আরও স্বাচ্ছন্দ্য এবং স্থিতিশীলতা আনবে। চীনে প্রায় 2 কোটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য মাত্র 400টি পথ নির্দেশক কুকুর রয়েছে, যা চাহিদার তুলনায় একদমই নগণ্য। এমন পরিস্থিতিতে এই রোবট গাইড কুকুর নতুন সম্ভাবনা উন্মোচন করবে দৃষ্টিশক্তি হারানো লাখ দৃষ্টি প্রতিবন্ধী মানুষের গাইড হিসেবে কুকুর ব্যবহৃত হয়ে আসছে বহুকাল থেকেই, কিন্তু গাইড হিসেবে ব্যবহারের জন্য প্রয়োজন হয় নিবিড় প্রশিক্ষণের। এছাড়াও প্রজনন এবং অন্যান্য সীমাবদ্ধতার কারণে বিষয়টি অনেকটা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে ভালো বিকল্প হতে পারে রোবট গাইড কুকুর। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির 27 বছর উদযাপন করল হংকংবাসী। দিনটি উপলক্ষে ড্রোনের মাধ্যমে আকাশে আলোকসজ্জা করা হয়। মনোমুগ্ধকর আয়োজন দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়েন পর্যটক এবং স্থানীয়রা। শত শত ড্রোন উঠছে হংকংয়ের আকাশে। ভেসে উঠছে 27 পান্ডা, ডলফিন সহ অনেক আকৃতি। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির 27 বছর উপলক্ষে ড্রোন দিয়ে এই আলোকসজ্জা করা হয়, যা আকৃষ্ট করে স্থানীয় সহ পর্যটকদের। বর্ষপূর্তি উপলক্ষে হংকং জুড়েই করা হয় আলোকসজ্জা। দিনটি উপলক্ষে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে বিশেষ উপহারও পাঠিয়েছে চীন সরকার। And I really enjoyed the whole thing, the significance of the panda as well. It was very interesting and I really enjoyed it. চীনের প্রবেশদ্বার নামে পরিচিত হংকং এর আয়তন 1100 বর্গ কিলোমিটার। দ্বীপটি একসময় ব্রিটেনের উপনিবেশ ছিল। ইজারার মেয়াদ শেষে 1997 সালে দ্বীপটিকে চীনের কাছে ফিরিয়ে দেয় ব্রিটেন। এরপর থেকে দিনটিকে উদযাপন করে হংকংবাসী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইতালির উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ের ঢালে গড়ে ওঠা অপরূপ সুন্দর শহর ত্রিয়েস্তে। সাগর আর পাহাড়ের মিতালির সমন্বয়ে গড়া এই শহর কেবল সৌন্দর্যের আধারই নয়, বরং একসময় দেশটির গবেষণা সিটি হিসেবে পরিচিত ছিল। এই শহরে গবেষণা করে খ্যাতি অর্জন করেছেন বিশ্ববিখ্যাত অনেক গবেষক। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট।
ইতালির উত্তর পূর্বাঞ্চলে আদ্রিয়াতিক সাগর উপকূলে অপরূপ সৌন্দর্যের শহর ত্রিয়েস্তে। পাহাড়ের ঢালে গড়ে ওঠা শহরটি 1382 সাল থেকে 1918 সাল পর্যন্ত ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্যতম বন্দর নগরী। প্রথম বিশ্বযুদ্ধের পর ত্রিয়েস্তে ইতালির দখলে আসে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্থিরতা বেড়ে গেলে 1954 সালে গণভোটের মাধ্যমে চূড়ান্তভাবে স্থানীয় জনগণ ইতালির সঙ্গে থাকার পক্ষেই রায় দেন। 2 লাখ জনগণের ত্রিয়েস্তে শহরে বর্তমানে প্রায় 2000 প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। আমরা ত্রিয়েস্তে বসবাস করি, এখানে 2000 উপরে বাংলাদেশিরা আছে। এখানে পাহাড় এবং সমুদ্রের দুইটার একটা কম্বিনেশন, খুবই সুন্দর পরিবেশ, সুন্দর দেখার মতো জায়গা। এই শহরটা থাকার জন্য অনেক সুন্দর, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত। 60-এর দশক থেকে ত্রিয়েস্তে শহর হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের চারণভূমি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে গবেষণার কাজে এসেছেন অনেকে। বাংলাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া 1979, 73 ও 83 সালে ত্রিয়েস্তে শহরে গবেষণার কাজ করে গেছেন। শহরটিতে মিরামারে ক্যাসেল, সিটি সেন্টার, ক্যাথেড্রাল, রোমান থিয়েটার, ত্রিয়েস্তে গবেষণা ইনস্টিটিউট সহ কয়েকটি পার্ক ও প্রজাপতির খামার রয়েছে, যা দেখতে প্রতি বছর ভিড় করেন অসংখ্য পর্যটক। সময় সংবাদ, ইতালি। ভোরের সময় খেলার খবর জানতে আবারও যুক্ত হচ্ছি মার্জিয়া শ্রেয়ার সঙ্গে। ধন্যবাদ মনির। সংবাদের এই অংশে প্রথমেই জেনে নেব আজকের আবহাওয়ার খবর। সাগরের সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের সব বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা বজ্রসহ অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ, হচ্ছে গুঁড়ি বৃষ্টি। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলায় 34.2 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে 23.7 ডিগ্রি সেলসিয়াস। এবার জানবো আজকের ট্রাফিক আপডেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। তিনি জানাবেন আজ ঢাকার সড়কের খবর। অভিমানী সূর্যের রাগ এখনো ভাঙেনি, অর্থাৎ টানা 3 দিন রাজধানীবাসী সূর্যের দেখা পায়নি। সেই সাথে আজ সকালটাও শুরু হয়েছে ঝিমঝিম বৃষ্টি এবং কিছুটা মেঘলা আকাশ। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সব মিলিয়ে যদি সড়কের পরিস্থিতি বলি, সেই বৃষ্টির মধ্যেও খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন কাজের প্রয়োজনে কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি বিজয় সরণিতে এবং সেখানে দেখতে পাচ্ছি আসলে সকালে যে পরিমাণে গাড়ির যানবাহনের চাপ ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রমশই তা বাড়ছে এবং প্রতিনিয়তই আসলে সড়কের চিত্র আসলে যেমনটা বলছে যে আজ কিন্তু কিছুটা চাপ থাকতে পারে এই সড়ক থেকে। আমরা এই বিভাগের অর্থাৎ তেজগাঁও বিভাগের ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি জানিয়েছে যে তেজগাঁও বিভাগ অর্থাৎ এই সড়ক ঘিরে কোনো পরিমাণে কোনো রকম ভিআইপি মুভমেন্ট নেই, অর্থাৎ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ নির্বিঘ্নে এই রোড দিয়ে চলাচল করতে পারবে। এবং একটু জানিয়ে রাখি যে যদিও গতকালের তুলনায় আজ কিন্তু গতকাল যেমন এইচএসসি পরীক্ষার কারণে কিছুটা চাপ লক্ষ্য করা গেছে এবং এই সড়কে আজ কিন্তু এইচএসসি পরীক্ষা না থাকার ফলে কিন্তু কিছুটা চাপ কমবে। এবং স্বাভাবিকভাবে একটু জানিয়ে রাখি যদিও যথারীতিভাবে স্কুল কলেজ কিন্তু খোলা রয়েছে। এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি যে এখন যে ঝিমঝিম বৃষ্টি, সেই বৃষ্টির মাত্রা যদি কিছুটা বাড়ে তবে কিন্তু যানজটের চিত্র অর্থাৎ সড়কের চিত্র কিছুটা বদলাতে পারে, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। বিশেষ করে একটু মিরপুরের দিকে, কেননা সেই এলাকার বেশ কিছু সড়কে কিন্তু খানাখন্দ রয়েছে এবং সড়কের কাজ চলছে, এই কারণেই কিন্তু আসলে সেই দিকে কিন্তু কিছুটা জলজটের সৃষ্টি হতে পারে এবং তার প্রভাব পড়তে পারে সড়কের ট্রাফিক ব্যবস্থার উপর।
একটু জানিয়ে রাখি, এর বাইরেও বিমানবন্দর থেকে দক্ষিণ খান সড়কের যেই সড়কটি রয়েছে, বিশেষ করে হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত এই সড়কটি কিন্তু আজ থেকে 4 মাস পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে। নির্মাণ কাজের একটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণের জন্য কিন্তু সেই সড়কটি বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই সেখান থেকে আজ কিন্তু কিছুটা যানবাহনের চাপ অর্থাৎ বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যেহেতু আজ প্রথম দিন সেই সড়কটি বন্ধ, অনেকে নাও জানতে পারেন। এর বাইরেও একটু জানিয়ে রাখতে চাই যে আসলে সব কিছু মিলিয়ে এই শুধুমাত্র এই এলাকার বিশেষ করে নিউ মার্কেট এলাকার বেশ কিছু অংশে আজ কিন্তু মার্কেট খোলা থাকার কারণে এদিকেও যানবাহনের চাপ থাকতে পারে, এবং বেশ কিছু বিশেষ করে যমুনা ফিচার পার্ক সহ সেই এলাকায় মার্কেটের চাপ কিন্তু কিছুটা কম। তো সব মিলে সেই মার্কেট বন্ধ, যে কারণে কিন্তু যানবাহনের চাপ কিছুটা কম থাকবে। স্বাভাবিকভাবে সেই দিকটায় কিন্তু কিছুটা নির্বিঘ্নে সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে। তো এই ছিল রাজধানীর ট্রাফিক ব্যবস্থার সবশেষ তথ্য আমার কাছে। আজকের ট্রাফিক আপডেট জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণিতে। এবার খেলার খবর। বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 12 ওভার 1 বলে জিততে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত ছিল টাইগারদের। তবে কোচ আর ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেই প্রকৃত কারণ জানা যাবে। কার্যনির্বাহী কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কথা বলেন বিসিবির সভাপতি। জানালেন, নতুনরা ভালো করলেও অভিজ্ঞ সাকিব, মাহমুদুল্লাহ লিটনরা প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ। এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা বলেন, আপনারা খেলা বুঝেন না? হ্যাঁ, মানে এটা কি উত্তর দিব আমি, বলেন তো? বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যার সংবাদ সম্মেলন যেন রঙ্গমঞ্চ। কেন সেমিফাইনালের জন্য পুরোটা সময় চেষ্টা করলো না? কেনই বা সিনিয়রদের এমন পারফরমেন্স? বোর্ড সভাপতি জানেন না কিছুই? যাদের জানার কথা তারাও নাকি বলতে পারছেন না। বোর্ড সভাপতির উল্টো প্রশ্ন, কেউ না জানলে কি করবেন? আপনি যদি বলেন আপনি জানেন না, তো আমি কি করব? আমি বললাম না, একটা আশ্চর্য কথা বলেন। আচ্ছা আমি এখন করবোটা কি? আলোচনার টেবিলে বড় সময় কেটেছে বিশ্বকাপের পারফরমেন্স বিশ্লেষণ নিয়ে। উঠেছে মাঠের বাইরের নানা ইস্যু। এমন ফলাফলের পরও বোর্ড সভাপতি ঢাল হলেন ক্রিকেটারদের। আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, why they should say like that? এটা বলতেই পারেন। সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি, আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে। সুযোগ থাকার পরও কেন সেমিফাইনালের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেনি দল? শান্তর বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও বোর্ড সভাপতির জানা নেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না, চেষ্টা করেছিল, এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট। এমন পারফরমেন্সের পরও এই দল নিয়েই এগুতে চায় টিম ম্যানেজমেন্ট। বহাল তবিয়তে থাকছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেমিফাইনালের সেই হিসেব মেলাতে পারেননি টাইগাররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে বিমানবন্দরে এ মন্তব্য করেন সাকিব আল হাসান। কথা বলেছেন নিজের ক্যারিয়ার নিয়েও। আপাতত দীর্ঘমেয়াদে ভাবনা নয়, পাকিস্তান সিরিজ শেষেই সিদ্ধান্ত নেবেন কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। মঙ্গলবার সারাদিনই ঢাকার আকাশে গুমোট আবহাওয়া, ঠিক যেন দেশের ক্রিকেটেরই প্রতিচ্ছবি। এরই মধ্যে ঝকঝকে নতুন গাড়িতে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাকিব আল হাসান। গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি টাইগার ক্রিকেটের পোস্টার বয়। সবার আগে জানতে চাওয়া বিশ্বকাপ চর্চা। সাকিবের আক্ষেপ, সরল স্বীকারোক্তি, ব্যাটিং ব্যর্থতায় টুর্নামেন্ট হয়নি নিজেদের। বোলিং সবাই ভালো করেছে, প্রতিটা টিমই ওভারঅল। ব্যাটিংটা হয়েছে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে, কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না। যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। কোচ, ক্যাপ্টেন, টিমের যারা আরও পার্ট আছেন, প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড, এরাই সবাই মিলে ডিসিশন নিবে
কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলো নিয়ে কাজ করবে। কথা বলেছেন নিজ ক্যারিয়ার আর ভবিষ্যৎ নিয়েও। 37 পার করা মিস্টার 75 আর কতদিন খেলবেন উত্তরে দীর্ঘমেয়াদী নয়, আপাতত দৃষ্টি পাকিস্তান সিরিজে, এরপরই নেবেন সিদ্ধান্ত। নিজের নিয়ে এখনো তেমন কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে যে 2টা টি20 টুর্নামেন্ট আছে আমার সামনে, একটা হচ্ছে MLC যেটার জন্য এখন যাচ্ছি এবং এর পরপরই থাকবে হচ্ছে গ্লোবাল টি20 যেটা কানাডাতে। পরপর এই 2টা টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে। আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে। কথা বললেন টাইগার কোচিং স্টাফ নিয়েও। আসন্ন 2 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পরিষ্কার করলেন নিজের লক্ষ্য। যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়, বা সবাই নিজেদের লোক পরিচিত, বা কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই। তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা বা উত্তেজনা তো কাজ করেই এবং আশা করব যে সর্বোচ্চ দিয়ে খেলা পারফর্ম করতে পারবে। ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয়। আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশি দরকার হবে, কারণ আমাদের টি20 হয়তো অত ডোমেস্টিক হয় না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ না পেলেও কেকেআর এর আরেক ফ্র্যাঞ্চাইজি এলএ নাইট রাইডার্সে মেজর লিগে 6 জুন সাকিবের প্রথম ম্যাচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিম বাস মিস করলেও টসের আগেই পৌঁছান তাসকিন আহমেদ। দেরি করায় টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। বিশ্বকাপের মতো মঞ্চে সহ অধিনায়কের এমন কাণ্ডের পরও তার পক্ষে সাফাই গাইছেন সতীর্থরা। সাকিব আল হাসান বলেন, পুরো দল নাকি স্বাভাবিকভাবেই নিয়েছে সব। এদিকে বিসিবি সভাপতির কণ্ঠেও নরম সুর। তাসকিন কাণ্ডে দেশের ক্রিকেট পাড়ায় তোলপাড়। ঘুম থেকে দেরি করে ওঠার কারণেই নাকি টি20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি তার। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে একাদশে জাকের আলী অনিকের অন্তর্ভুক্তি, বিস্ময়করভাবে 2 পেসার নিয়ে নামা, স্পিনারদের দিয়ে বোলিং শুরু করানো কিংবা গোটা দলের অ্যাপ্রোচ, সবকিছু নিয়েই অনেক প্রশ্ন সমর্থকদের মনে। তার ওপর ওয়ার্ল্ড কাপ শেষে সহ অধিনায়কের বিরুদ্ধে এমন এক অভিযোগ রীতিমতো আগুনে ঘি ঢালে। যদিও টাইগার পেসারের দাবি অভিযোগ পুরোপুরি সত্য নয়। টিম বাস মিস করলেও সময় মতোই মাঠে পৌঁছেছিলেন তিনি। তার এই কথার পর তৈরি হয় বিভ্রান্তি। কি ঘটেছিল সেদিন খোলাসা করলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা, ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল। তো যখন তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে, অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে, কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার, তার জন্য একটু ডিফিকাল্ট। স্বাভাবিকভাবে তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। টসের আগে পৌঁছালেও মহাগুরুত্বপূর্ণ ম্যাচের দিন দলের ভাইস ক্যাপ্টেনের বাস মিস করার ঘটনায় গোটা দলের পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। গেল কয়েক বছরে শৃঙ্খলা ভঙ্গের অনেক নজির আছে দেশের সিনিয়র ক্রিকেটারদের, তাই এসব কাণ্ড ঘটিয়েও খুব একটা অনুশোচনা নেই কারো। অনুজকে তাই যেন নরম স্বরেই শাসন করলেন সাকিবও। ক্রিকেটের রুলসে এইগুলো নাই, এরকম না যে আপনি এরকম যে ঘরের থেকে ডেকে পুরো টিম ওয়েট করে, টিম ওয়েট করে না, টিম কখনোই ওয়েট করে না, এটা কোথাও হয় না। আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি, এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছিয়ে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে। সো বাস কখনো থামে না টিমের, একজনের জন্য পুরো দল থেমে থাকে না। তাসকিনের বিষয়ে যে কঠোর হচ্ছে না বিসিবি তা স্পষ্ট। কেন আসে নাই, কেন দেরি হয়েছে, সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা, আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম, আমি মনে করি আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট থেকে। এর মাঝেই এনওসি নিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গেছেন এই পেসার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এইচপি টিমের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করবে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সেখানে ডারউইনে পাকিস্তানের বিপক্ষে 2টা 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স টিম। সঙ্গে 3টা 50 ওভার এবং টি20 ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরির বিপক্ষে। বিসিবির সভা শেষে এমনটাই জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় খুলনা ও বরিশাল রিজিওনাল ক্রিকেট কার্যক্রম শুরু করছে বলেও নিশ্চিত করেন তিনি।
গত কয়েক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভা মানেই শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে গদবাঁধা কিছু আলোচনা, এরপর সেগুলো নিয়ে ব্রিফিংয়ে কাঠখোট্টা কিছু কথাবার্তা। এটা মোটামুটি নিয়মে পরিণত হয়েছে। কখনো নকশা পাস, কখনো টেন্ডার নিয়ে ঝুট ঝামেলা, কখনো আবার পরামর্শক নিয়োগ, এ করেই চলছে বিসিবির সভাগুলো। এবারেরটাও ব্যতিক্রম হয়নি। আবারও সভা শেষে ব্রিফিংয়ে এসেই সেই পুরানো কথাগুলোই নতুন করে শোনালেন বিসিবি বস। জানালেন এবার নাকি টেন্ডার প্রসেসের প্রেজেন্টেশন দেখেছেন তারা, দিয়েছেন অ্যাপ্রুভাল। টেন্ডার প্রসেসটা এবং বিড ডকুমেন্টটা কি হচ্ছে না হচ্ছে, যাদেরকে আমরা এটা আউটসোর্স করে দিয়েছি, আপনারা হয়তো জানেন, আলাদা কমিটি করে ওরা একটা প্রেজেন্টেশন দিল। দেখলাম যে আমাদের কোনো আপত্তি আছে কি না। সো আমরা মোটামুটি যা দেখেছি সবই অ্যাপ্রুভ করে দিয়েছি, যেন ওরা যেভাবে করছে করুক, ওইটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর বলে আমাদের জানা মধ্যে দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। মিটিংয়ের আরও একটা বিষয়ও বেশ জনপ্রিয় বোর্ড পরিচালকদের কাছে, রিজিওনাল ক্রিকেট। কাগজে কলমে যা বেশ ভালোভাবে চলমান হলেও মাঠে ঘাটে একে খুঁজে পাবেন না কেউ। চট্টগ্রাম সিলেট ঘুরে এবার নাকি খুলনা বরিশাল বিভাগও হাত দিয়েছে সেই কার্যক্রমে। প্রেসিডেন্টের আশ্বাস, বাস্তব প্রমাণ পেলে সকল সুবিধাই দেয়া হবে বোর্ড থেকে। দুটো জায়গার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি আমরা করতে পারিনি। এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা, সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তো অ্যাজ অফ টুডে রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, প্রথমে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিচ্ছি, তারা আবার কোঅপ্ট করে নেবে, তারপর প্রসিডিওরটা দেওয়া আছে কনস্টিটিউশনে। সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই, কোনো জায়গায় বাদ নেই। কিছু পাওয়ার আগে কার্যক্রম শুরু করতে হবে। সো কার্যক্রম আমরা আশা করছি খুব শীঘ্রই সবগুলা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করবে। তাদের কার্যক্রমের সব কিছু কাগজপত্র আমাদের কাছে পাঠালে আমরা তাদেরকে যা সাপোর্ট দেওয়ার কথা আমরা পুরো সাপোর্টটাই তাদেরকে দিব। অনেক বালুখিল্য আলোচনার মধ্যে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটা ইতিবাচক আলাপ করেছেন কর্তারা, আর তা হলো হাই পারফরমেন্স ইউনিটের বিদেশ ট্যুর। এ মাসেই অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগার এইচপি টিম। সেখানে খেলবে 4 দিনের ম্যাচ থেকে শুরু করে ওয়ানডে এবং টি20। তবে সবচেয়ে বড় খবর, সে দলে থাকবেন লাল সবুজের টেস্ট দলের নিয়মিত কয়েকটা মুখ। অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা 14 জুলাই থেকে 19 অগস্ট। এটা একটা লম্বা ট্যুর অ্যান্ড ইটস আ ভেরি এক্সপেন্সিভ ট্যুর। বোর্ডের আমাদের জানা মতো এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে, এত লম্বা সময় এত দূরে। তো এখানটায় আমরা যেটা করছি, সাধারণত যেটা হয় যে এইচপির টিম শুধু যায়, এখানে আমরা এইচপির সাথে কিছু মিক্সও করেছি। আমাদের যেমন ধরেন যারা নাকি ন্যাশনাল টিমের 2-1 প্লেয়ার আছে যারা নাকি লঙ্গার ভার্সন ক্রিকেট খেলে টেস্ট, ওদেরকেও পাঠাচ্ছি। আবার এই টিমেরও হয়তো কেউ কয়েকজন যাচ্ছে। সো এটা আমরা আসলে বেসিক্যালি আমাদের ফিউচার নেক্সট কারা ওই ধরনের কন্ডিশনে গিয়ে ওই ধরনের দলের সাথে খেলে কিছু এক্সপিরিয়েন্স আমাদেরও হবে ওদেরও হবে, সেটাই আসলে আইডেন্টিফাই করার জন্য বোর্ড সভায় সিদ্ধান্ত এসেছে আরও বেশ কিছু বিষয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট স্টেডিয়ামের বেশ কিছু গ্রাউন্ড ইকুইপমেন্ট ক্রয়ের অনুমোদন দিয়েছেন পরিচালকরা। সঙ্গে বাড়ানো হচ্ছে কোচিং স্টাফ, লোকাল কিউরেটর এবং গ্রাউন্ড স্টাফদের বেতন ভাতা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আগ্রাসী হচ্ছে যমুনা। সিরাজগঞ্জে পানি বেড়ে তীব্র ভাঙন, বাঁধ ভেঙে ফেনীর লোকালয়ে ঢুকছে পানি। 10 বছরে 700 কোটি টাকা খরচেও প্লাবন থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর। যার কাছে যা নিয়ে পারে তাই না, 100 টাকা আধা ঘন্টা পরে 120 টাকা হয়ে যায়। সরবরাহ সংকটের অজুহাতে 2 মাসে দ্বিগুণ বেড়ে পেঁয়াজের কেজিতে সেঞ্চুরি। বাজারে অস্থিরতার মধ্যেই ভবিষ্যতে রফতানির গল্প কৃষি বিপণনের। বছরব্যাপী উৎপাদনের পরামর্শ। 2 ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আটকে থাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 4 লেনের সড়ক 1 লেনে পরিণত। যানজটে নগরবাসীর ভোগান্তি, অসহায় কর্তৃপক্ষ। এবং রিপাবলিকান শিবিরের স্বস্তি, সেপ্টেম্বর পর্যন্ত পেছালো অর্থ কেলেঙ্কারি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার দিন। বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান শীর্ষ ডেমোক্র্যাটদের। এই ছিল ভোরের সময়ের আয়োজন। এরপর দেখবেন সকালের সময়। আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ শ্রেয়া। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।